আসসালামু আলাইকুম। অজ্ঞানী বাবু ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে আবারও স্বাগতম। যদি ভিডিও ভালো লাগে তবে লাইক দিয়ে যাবেন, যদি আরো ভালো লাগে তবে সাবস্ক্রাইব দিয়ে যাবেন। ইউটিউবে খুশি হবে, আমিও খুশি হব। তবে বাজারে কোন দ্রব্যের দাম কমবে কিনা সেটা কিন্তু আমি এখনো বলতে পারছি না। আপনারা গত কয়েক বছরের মধ্যে ইউটিউবে এরকম অনেক কিছু দেখেছেন যে চীন ধ্বংস হয়ে গেল, আমেরিকা ধ্বংস হয়ে গেল, চীন আমেরিকাকে শেষ করে দিল, আমেরিকা চীনকে শেষ করে দিল। কিন্তু আসলে কি গল্পটা এরকম, নাকি ভিতরে অন্য কিছু আছে? আসলে আন্তর্জাতিক অঙ্গন, আন্তর্জাতিক রাজনীতি অনেকটা গ্রামের হাট বাজারের মতো, যেখানে সবাই আসে, যেখানে সবাই হাসে, কিন্তু দিন শেষে সবাই কিন্তু লাভের হিসাব করে, তার মানে স্বার্থের হিসাব করে। তবে ভিডিও শুরুতে বলে রেখে আজকের ভিডিওটা কিন্তু একটু বড় হতে যাচ্ছে, সুতরাং আপনাদের মধ্যে যদি কেউ ধৈর্যশীল থাকে তাহলে থাকতে পারেন আমাদের সাথে। আর যদি একটু অধৈর্যশীল হন, মানে যারা শর্ট টিউব দেখে অভ্যস্ত, তারা টেনে টেনে দেখে চলেও যেতে পারেন, সেটা আপনাদের ইচ্ছা। জ্ঞানী তো অনেক হইলেন, এখন অজ্ঞানী হন। অজ্ঞানী বাবু। এখন আমাদের মনে প্রশ্ন আসতে পারে যে পৃথিবীটা আসলে বদলাতে শুরু করলো কখন থেকে। কেউ বলবে কোভিডের পর থেকে, কেউ বলবে রাশিয়া ইউক্রেন যুদ্ধের পর থেকে, কিন্তু আমার মতে পৃথিবীটা তখনই বদলাতে শুরু করলো যখন ইরান আর ইসরায়েল যুদ্ধ শুরু করলো, আর শেষ পর্যন্ত আমেরিকা এটাতে নাক গলালো। এই ইরান ইসরায়েল যুদ্ধের সময় সবাই বুঝে গেল যে এখন আর এক দেশের হিসাবে বিশ্ব চলবে না। এক সময় ছিল যখন আমেরিকা চাইলে যুদ্ধ শুরু করত, আবার আমেরিকা চাইলেই যুদ্ধ শেষ করত। আমেরিকা চাইলে যে কোনো দেশকে স্যাংশন দিতে পারত, আমেরিকা চাইলে যে কোনো দেশের অর্থনীতিকে আবার পুনরুজ্জীবিত করতে পারত। আবার আমেরিকা চাইলে নিষেধাজ্ঞা আসতো, আমেরিকা চাইলে সরকার বদলে যেত। এখনো আমেরিকা কিন্তু যথেষ্ট শক্তিশালী, কিন্তু চাইলেও আমেরিকা কিন্তু এখন আগের মতো আর সবকিছু করতে পারবে না। ঠিক এখানেই চীন ধীরে ধীরে আস্তে আস্তে ঢুকে পড়েছে। চীন কিন্তু শুরু করেছে চুপচাপ, আস্তে আস্তে, কোনো বক্তৃতা দিয়ে না, কোনো জনসভা দিয়ে না। চীন জায়গা তৈরি করেছে বিনিয়োগ দিয়ে, ব্যবসা দিয়ে, বুদ্ধি দিয়ে, ধীরে ধীরে। আমরা সাধারণ মানুষ যখন যুদ্ধের কথা বলি তখন কি ভাবি? ভাবি মিসাইল, ভাবি ট্যাঙ্ক, ভাবি বোমা। কিন্তু যারা আসলে যুদ্ধ করে তারা কিন্তু এসব মিসাইল, ট্যাঙ্ক, বোমা এগুলো দেখে না, তারা দেখে সুযোগ। মধ্যপ্রাচ্যে যুদ্ধ লাগলে ইউরোপ চিন্তা করে জ্বালানি নিয়ে, চীন চিন্তা করে তেল সরবরাহ নিয়ে, আমেরিকা চিন্তা করে মিত্রদের নিরাপত্তা নিয়ে, আর বাংলাদেশ চিন্তা করে ডিজেলের দাম কিভাবে বাড়াবো সেটা নিয়ে। এই যে দেখলেন, এটা একটা যুদ্ধ, কিন্তু সবার চিন্তা কিন্তু আলাদা, এক এক রকম। চীনকে অনেকেই ভুল বুঝে, সবাই মনে করে চীন আমেরিকার সাথে যুদ্ধ করতে চায়, কিন্তু আসলে ব্যাপারটা তা না। চীন যেটা চায় সেটা হচ্ছে ব্যবসা। ভাবুন, আপনার গ্রামে একটা দোকান আছে, সেই দোকানে যদি প্রতিদিন লোকেরা এসে মারামারি করে, তাহলে আপনার ব্যবসা কি আগাবে নাকি পেছাবে? চীনের অবস্থা অনেকটা এরকম। তারা কিন্তু সংঘাত চায় না, তারা চায় ব্যবসা। আর এখানেই চীনের প্রধান শক্তি আছে, কারণ আপনি জানলে অবাক হবেন, পৃথিবীর অসংখ্য দেশ এখনো কিন্তু কারখানার জন্য, উৎপাদনের জন্য চীনের উপর নির্ভর করে। আপনার হাতে যে মোবাইল ফোন আছে, আপনার বাসায় যে টিভি আছে, তা আপনার বাসায় যে ফ্রিজ আছে, আপনার বাসায় যে ইলেকট্রনিক্স গ্যাজেট আছে, আপনি লক্ষ্য করলে দেখবেন তার অধিকাংশ পার্টস থেকে শুরু করে মোবাইল সবকিছুতেই লেখা আছে মেড ইন চায়না। আর খেলাটা এখান থেকেই শুরু। আমার তো মনে হয় একদিন এমনও হবে যেখানে বিয়ের কাবিননামায় লেখা থাকবে মেড ইন চায়না। এখন যদি আমরা বলি চীন জিতে গেছে, তাহলে সেটাও মিথ্যা বলা হবে। যদি বলি আমেরিকা হেরে গেছে, তাহলে সেটাও মিথ্যা কথা বলা হবে। কারণ দুই দেশেরই সমস্যা আছে, দুই দেশই তাদের সমস্যা নিয়ে লড়ছে। দুই দেশই কিন্তু শক্তিশালী, কিন্তু চীনের সমস্যা হচ্ছে চীনের অর্থনীতি বিশাল, কিন্তু তার জনসংখ্যা আস্তে আস্তে বুড়ো হয়ে যাচ্ছে। আবার এদিকে লক্ষ্য করলে আমেরিকার প্রযুক্তি কিন্তু বিশ্বের সেরা, কিন্তু পাশাপাশি তার ঋণের বোঝাও কিন্তু কম না। চীন নতুন কারখানা বানাচ্ছে, আর আমেরিকা বানাচ্ছে নতুন এআই। চীন ইউয়ানের আধিপত্য বাড়াতে চায়, আর আমেরিকা চাচ্ছে তার ডলারের আধিপত্য ধরে রাখতে। অর্থাৎ তারা দুজনেই কিন্তু দৌড়াচ্ছে, কিন্তু তাদের ট্র্যাক কিন্তু আলাদা।
আজ আমরা দেখব চীন আসলে কতটা শক্তিশালী, আমেরিকার আসল ক্ষমতাটা কোথায়, এআই লড়াই কে এগিয়ে, ডলার কি সত্যি হুমকির মুখে, ব্রিক্স কি নতুন বিশ্ব ব্যবস্থা বানাতে পারবে, তাইওয়ান নিয়ে সবাই এত চিন্তিত কেন, ভারত কি এই লড়াইয়ের সবচেয়ে বড় সুবিধাভোগী, আর বাংলাদেশের মতো দেশের জন্য এই প্রতিযোগিতার মানে কি। আপনাদের একটা প্রশ্ন করি, 1980 সালেও যদি আপনি বলতেন যে চীন একসময় বিশ্ব শাসন করবে, বিশ্বের সব কারখানা চীনে হবে, তখন হয়তো আপনি আমাকে বলতেন, ভাই সেসব কথা তো পরে হবে, আগে আপনি আপনার মাথার ডাক্তার দেখান। তখনকার চীন আর আজকের চীন কিন্তু একরকম না। এখন আমরা যে চীনকে দেখছি, এই চীন আগে কিন্তু সেই চীন ছিল না। বলতে পারেন চীনের অবস্থাটা হচ্ছে এরকম যে গ্রামের এক ছেলে খালি পায়ে স্কুলে যেত, কিন্তু সে আজকে কোটি কোটি টাকার মালিক। 1970-এর দশকের শেষ, চীন তখনও দরিদ্র, খাদ্য সংকট, কারখানা কম, প্রযুক্তি নেই, মানুষ প্রচুর কিন্তু টাকা কম। তখন ক্ষমতায় এলেন দেং শিয়াওপিং। উনি একটা কথা বলেছিলেন, বিড়াল কালো না সাদা সেটা গুরুত্বপূর্ণ না, গুরুত্বপূর্ণ হলো সে ইঁদুর ধরতে পারে কিনা। মোট কথা, উনি ভেবেছিলেন রাজনীতি পরে হবে, আগে পেট ভরা। আর উনার এই কথাটাই পুরো চীনকে বদলে দিয়েছিল। এখন একটু ধীরে বসেন, এই কথাগুলো অনেক ইউটিউবাররা বলে না। চীন কিন্তু আসলে একা বড় হয়নি, চীনকে বড় করেছে আমেরিকা। অবাক লাগছে? ভাবেন তো, 1990 দশকে হাজার হাজার কারখানা সব চীনে সরিয়ে নেওয়া হলো। কারণ হচ্ছে তখন যে সময় আমেরিকাতে একটা শ্রমিককে দিতে হতো $100, সেখানে চীনের একটা শ্রমিককে দিতে হয় $10। তার মানে কি, খুবই সস্তা শ্রম। তখন কোম্পানিরা আগে ভাবলো যে দেশপ্রেম পরে হবে, আগে নিজের পকেট পুরি। তখন অ্যাপেল, ডেল, নাইক এরকম আরো বিভিন্ন ব্র্যান্ড চীনে আস্তে আস্তে তাদের ফ্যাক্টরি সরিয়ে নিল। এতে চীনের যেটা লাভ হলো সেটা হচ্ছে চীন পেল ডলার, চীন পেল প্রযুক্তি, চীন পেল উৎপাদন ব্যবস্থা, চীন পেল কারখানা, আর আমেরিকা পেল সস্তায় পণ্য। মানে দুই পক্ষেরই লাভ। কিন্তু এই লাভের গল্পে ছোট্ট একটা সমস্যা ছিল, যে আপনি কাউকে ব্যবসা শিখালেন, কাউকে মেশিন করা শিখালেন, কিভাবে মেশিনে কাজ করে সেভাবে শিখালেন, অথচ 20 বছর পরে সেই এসেছে আপনাকে টেক্কা দেওয়ার জন্য। ঠিক এটাই হয়েছে। চীন কিন্তু শুধু জুতাও বানায়নি, চীন বানিয়েছে মোবাইল, চীন বানিয়েছে ইলেকট্রনিক পণ্য। আস্তে আস্তে তারা সেই সব পণ্যের প্রযুক্তি নিজেদের করে নিয়েছে। অনেকটা বলতে পারেন যে ছেলেকে আপনি দোকানে কাজ শিখিয়েছিলেন, সেই এখন রাস্তার ওপারে আপনার দোকানের ঠিক সামনেই একটা সুপার শপের মালিক হয়ে গেছে। আজ পৃথিবীর সবচেয়ে বড় বন্দরগুলোর অনেকগুলো চীনে, সবচেয়ে বড় উৎপাদন খাত চীনে, সবচেয়ে বেশি শিল্প রোবট বসানো দেশগুলোর একটি চীন। বিশ্বের অসংখ্য সৌর প্যানেল, ব্যাটারি এবং বিদ্যুৎ গাড়িও চীনে তৈরি হচ্ছে। আপনি আজ যে মোবাইলটা দিয়ে ভিডিও দেখছেন, তার ভিতরে অনেক যন্ত্রাংশ আছে যেগুলো যাত্রা শুরু হয়েছে চীনের কোনো না কোনো কারখানায়। তাহলে সবাই চীনকে ভয় পায় কেন? কারণ চীন এখন শুধু বড় না, চীন এখন প্রয়োজনীয়। ভাবেন, আগামীকাল যদি চীনের সব কারখানা 1 মাসের জন্য বন্ধ হয়ে যায়, কি হবে? গাড়ি কোম্পানি থামবে, ইলেকট্রনিক্স থামবে, জাহাজ থামবে, অনলাইন শপিং থামবে, এমনকি খেলনার দোকানেও সমস্যায় পড়বে। অর্থাৎ চীন একটা দেশ না, বিশ্ব অর্থনীতির এক বিশাল ইঞ্জিন। এখন তাহলে বলতে পারেন, বাহ, চীনের সবকিছু তো সুন্দর। না ভাই, চীনের সবকিছু এত সুন্দর না। এখন আসি চীনের সে অন্ধকার নিয়ে, যেটা নিয়ে মানুষ খুবই কম কথা বলে। আজ চীনের অনেক বড় বড় শহরে নতুন ফ্ল্যাট আছে, কিন্তু ক্রেতা নেই। বড় বড় রিয়েল এস্টেট কোম্পানি ঋণের চাপে পড়েছে, অনেক তরুণ চাকরি খুঁজছে, আর জন্মহার কমে যাচ্ছে। বলতে পারেন বাড়ি আছে, কিন্তু ঘরের মানুষ কমে যাচ্ছে। এটাই চীনের ভবিষ্যতের বড় চ্যালেঞ্জ। এখন তাহলে প্রশ্ন আসতে পারে, তাহলে কি চীনের উত্থান কমে যাবে? না, উত্থান কমবে না, তবে আগের মতো যেরকম 10% প্রবৃদ্ধি হচ্ছিল হয়তোবা সেটা হবে না। আর সাম্প্রতিক সময়ে চীন কিন্তু আমেরিকার সাথে নতুন এক দৌড়ে নেমেছে, এআই মানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। আর এখান থেকেই আমেরিকার সাথে চীনের দৌড় শুরু। আগে যুদ্ধ হতো বন্দুক দিয়ে, ট্যাঙ্ক দিয়ে, কিন্তু ভবিষ্যতে যুদ্ধ হবে এআই দিয়ে। চলুন তাহলে এখন আমরা জানি এই যুদ্ধে কে এগিয়ে, চীন নাকি আমেরিকা। ভাই, একটা সময় ছিল যে দেশের কাছে তেল ছিল সে ছিল বিশ্বের রাজা। তারপর আরেকটা সময় আসলো যার কাছে পারমাণবিক বোমা আছে সে হচ্ছে রাজা। কিন্তু এই 2026 সালে
যার কাছে ডেটা আছে সেই কিন্তু বিশ্বের রাজা। আর এই ডেটা দিয়ে যে সবচেয়ে ভালো এআই বানাতে পারবে, ক্ষমতার চাবিকাঠি কিন্তু থাকবে তার কাছে। তার মানে বলতে পারেন, আগে যুদ্ধে লাগতো বন্দুক, এখন লাগবে ওয়াইফাই। এখন একটা প্রশ্ন, চীন এত বড়, তাহলেও তাইওয়ানের মতো ছোট্ট একটা দ্বীপ নিয়ে এত টানাটানি কেন? কারণ তাইওয়ানে এমন একটা কিছু আছে যেটা তেলের চেয়েও দামি, আর সেটা হচ্ছে চিপ। আপনার মোবাইলের চিপ, গাড়ির চিপ, বিমান, স্যাটেলাইট, মিসাইল, এআই সার্ভার, সবখানেই লাগে সেমিকন্ডাক্টর। আর পৃথিবীর সবচেয়ে উন্নত চিপের বড় অংশ তৈরি হয় তাইওয়ানের টিএসএমসিতে। আগে মানুষ তেলের কূপ দখল করতে চাইতো, এখন ভবিষ্যতে মানুষ এআই এর কারখানা দখল করার চেষ্টা করবে। অনেকেই বলে চীন কালকেই তাইওয়ান দখল করবে, অনেকে বলে যে না, চীন তাইওয়ান দখল করতে পারবে না। কিন্তু সত্যিটা মাঝখানে। চীনের জন্য তাইওয়ান শুধু ভূখণ্ড না, একটা জাতীয় পরিচয়ের প্রশ্ন। অন্যদিকে আমেরিকার জন্য তাইওয়ান শুধু বন্ধু না, এটা প্রযুক্তি আর কৌশলগত নিরাপত্তার প্রশ্ন। তাই যুদ্ধ হলে কেউ সত্যিকার অর্থে জিতবে না, কারণ প্রথম ধাক্কা খাবে বিশ্ব অর্থনীতি। ভাবেন তো, 1 মাস টিএসএমসি বন্ধ, তাহলে কি হবে? আপনার মোবাইল ফোন থেমে যাবে, আপনার গাড়ি থেমে যাবে, আপনার স্যাটেলাইট থেমে যাবে, পাশাপাশি এআইও থামবে। এবং আপনার একটি নতুন ফোন কেনার জন্য হয়তোবা মাসের পর মাস অপেক্ষা করতে হবে। আজ পৃথিবীর সবচেয়ে মূল্যবান যদি কিছু কোম্পানির নাম আসে, সেখানে কিন্তু একটা নাম আসবে, সেটা হচ্ছে এনভিডিয়া। অনেকে ভাবে এটা শুধু গেম খেলার গ্রাফিক্স কার্ড বানায়। না রে ভাই, আজকে এআই বিপ্লবের পিছনে যে চিপ, তার বড় অংশই এনভিডিয়ার। চ্যাট জিপিটি হোক, রোবট হোক, গাড়ি হোক, সবখানেই শক্তিশালী এআই চিপ লাগছে। আগে জমির মালিক ধনী ছিল, এখন এআই চিপের মালিক ধনী। এখন সমস্যাটা হলো, আমেরিকা বুঝে গেছে যে ভবিষ্যৎ এআই চিপের উপর নির্ভরশীল। তো তারা চাইছে এআই চিপের প্রযুক্তিগত দক্ষতা পাশাপাশি চিপ যেন চীনের কাছে না পৌঁছায়। আর চীনও কাছা দিয়ে নেমেছে যে তারা যেভাবেই হোক এআই আর এর প্রযুক্তি তাদের আয়ত্তে নিয়ে আসবে। চীন কিন্তু ধীরে ধীরে নিজেদের কোম্পানি, নিজেদের অপারেটিং সিস্টেম, নিজেদের এআই, বলতে পারেন নিজস্ব একটা ইকোসিস্টেম তৈরির চেষ্টা বহু বছর ধরেই করে আসছে। আপনাদের কি মনে আছে হুয়াওয়ের কথা? এক সময় খুব দ্রুত বর্ধনশীল একটা কোম্পানি ছিল হুয়াওয়ে। তাদের এই উত্থান দেখে আমেরিকা এতটাই ভীত হয়ে গিয়েছিল যে তারা হুয়াওয়ের উপর নিষেধাজ্ঞা চাপিয়ে দেয়। আমরা সবাই মনে করেছিলাম হুয়াওয়ে সম্ভবত শেষ, কিন্তু না, হুয়াওয়ে শেষ হয়নি। হুয়াওয়ে কিন্তু এখন আবার সামনে আসছে সগৌরবে। এখানেই হচ্ছে চীনের বৈশিষ্ট্য, তারা সহজে হাল ছাড়ে না। আমরা ভাবি চীন আর আমেরিকা হয়তো যুদ্ধ করবে মিসাইল দিয়ে, না, তারা যুদ্ধ করবে কে কত দ্রুত এআই উন্নত করতে পারে, কে দ্রুত অপারেটিং সিস্টেম উন্নত করতে পারে সেটা নিয়ে। আমেরিকা চায় পৃথিবী তাদের প্রযুক্তি ব্যবহার করুক, আর চীন চায় তাদের প্রযুক্তি ব্যবহার করুক, আর আমরা বাঙালিরা চাই সস্তায় জিনিস কিনতে। কিন্তু এআই চিপ, এটার পাশাপাশি আরেকটা গুরুত্বপূর্ণ শক্তি পৃথিবী চালায়, যেটা দিয়ে আমেরিকা এত বছর ধরে পৃথিবী শাসন করে আসছে, সেটা হচ্ছে ডলার। আর এই ডলারকে বন্ধ করার জন্যই চীন নিয়ে আসলো ব্রিক্স। অনেকে ভাবে আমেরিকা জোর করে ডলার চালায়, আংশিক সত্য, কিন্তু পুরো গল্প না। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে বিশ্বের অর্থনীতিগুলো ডলারকে আন্তর্জাতিক লেনদেনের কেন্দ্র হিসেবে গ্রহণ করে। তারপর ধীরে ধীরে তেল, আন্তর্জাতিক বাণিজ্য, ব্যাংকিং, রিজার্ভ, সবখানেই ডলার প্রধান মুদ্রা হয়ে গেল। বলতে পারেন অনেকটা আমাদের গ্রামের মুদি দোকানদারদের মতো, সবাই তাদেরকে চিনে, আর ওখানে বাকিও চলে। এখন আসল নাটক, রাশিয়া বলছে ডলার কম ব্যবহার করো, চীন বলছে ইউয়ান বাড়াও, আর ব্রিক্স বলছে সবকিছুর একটা বিকল্প তৈরি করো। কারণ একটি দেশের মুদ্রা যদি বিশ্ব নিয়ন্ত্রণ করে, তাহলে সেই দেশের ক্ষমতাও অনেক বেড়ে যায়, যেটা আমেরিকার হয়েছে। এখন অনেক ইউটিউবারকে বলতে দেখবেন যে ব্রিক্স আমেরিকাকে শেষ করে দেবে, কিন্তু আসল গল্প এখানে না, আসল গল্প মাত্র শুরু। ব্রিক্সের দেশগুলো অনেক বড়, জনসংখ্যাও বিশাল, অর্থনীতিও বড়, কিন্তু সবাইকে একই কথা বলে না। ভারতের স্বার্থ একরকম, চীনের আরেক রকম, ব্রাজিলের আরেক, সৌদি আরবের হিসাব আবার আলাদা।
তার মানে বলতে পারেন নৌকায় সবাই উঠেছে, কিন্তু বইটা কার হাতে থাকবে সেটা নিয়ে শুরু হয়েছে ঝগড়া। এখন সোজা সাপটা প্রশ্ন আসি, ইউয়ান কি ডলারকে হারিয়ে দেবে? সম্ভব, কিন্তু কাল না, পরশুও না। কারণ একটা আন্তর্জাতিক মুদ্রা হতে শুধু বড় অর্থনীতি হলেই হয় না, লাগে বিশ্বাস, স্বচ্ছ আর্থিক ব্যবস্থা, গভীর পুঁজিবাজার, আইনি স্থিতিশীলতা, বিশ্বব্যাপী গ্রহণযোগ্যতা। ডলার এই জায়গায় এখনো অনেক এগিয়ে। তবে একটা বিষয় সত্যি, আগের তুলনায় এখন অনেক দেশ নিজেদের মধ্যে স্থানীয় মুদ্রায় বাণিজ্য বাড়ানোর চেষ্টা করছে। চীন কিন্তু বুঝে গেছে ডলারকে সরানো কঠিন, তাই তারা অন্য পথ নিচ্ছে। একটা একটা করে নতুন বাণিজ্য চুক্তি, নিজস্ব পেমেন্ট ব্যবস্থা, ডিজিটাল ইউয়ান, বেল্ট অ্যান্ড রোড, ব্যাংকিং সহযোগিতা। অর্থাৎ দীর্ঘ দৌড়, এটা কিন্তু 100 মিটার বা 500 মিটারের দৌড় না। এখন প্রশ্ন আসতে পারে, এই লড়াইয়ে বাংলাদেশের লাভ কি? আমাদের বাণিজ্য প্রধানত হয় ডলারে, সুতরাং সেই হিসাবে ডলারের গুরুত্ব আমাদের কাছে কিন্তু এখনো কমে যায়নি। পাশাপাশি চীন কিন্তু আমাদের বাণিজ্যের খুব বড়সড় একটা অংশীদার। অর্থাৎ বাংলাদেশের কারোর সাথে সম্পর্ক নষ্ট করার কোনো সুযোগ নেই। ব্যাপারটা অনেকটা এরকম, দুই মামা ঝগড়া লাগছে, এখন কার পক্ষ নেব? যদি যে কারো পক্ষেই নেই না কেন, ঈদের সালামি কিন্তু কমে যাবে। গ্রামে কিন্তু একটা প্রবাদ আছে, দুই জমির মালিক যদি মারামারি করে তাহলে কিন্তু খুশি হয় পাশের জমির মালিক। কারণ সে চিন্তা করে যেহেতু দুই জমির মালিক জমির মালিকানা নিয়ে মারামারি করতেছে, তাহলে এই ফাঁকে একটা জমির কিছু অংশ আমি নিজেই নিয়ে নিই। এখানেই চলে আসে ভারতের কথা। আমরা অনেক সময় ভাবি ভারত শুধু সবসময় পাকিস্তান বা চীন নিয়ে ব্যস্ত, কিন্তু বাস্তবে ভারত অনেক বড় একটা খেলা খেলছে। ভাবুন, আমেরিকার সব কোম্পানি এখন বলছে সব কারখানা শুধু চীনে রাখলে ঝুঁকি আছে। তাহলে কি করা যায়? কিছু কারখানা ভিয়েতনাম, কিছু মেক্সিকো, কিছু ইন্দোনেশিয়া, আর অনেক বিনিয়োগ যাচ্ছে ভারতে। ব্যাপারটা অনেকটা এইরকম যে আগে দোকানে একটা কর্মচারী ছিল, এখন মালিক চিন্তা করছে আরো 2-3 জন কর্মচারী রাখি, যদি এই কর্মচারীটা অসুস্থ হয়ে যায়। এখন প্রশ্ন আসতে পারে, ভারত কিভাবে এত বড় সুবিধা পাচ্ছে? কারণ আছে। ভারতের আছে বিশাল জনসংখ্যা, তরুণ কর্মশক্তি, বড় বাজার, আইটি খাত, ইংরেজি ভাষায় দক্ষ জনবল। আর সবচেয়ে বড় কথা, ভারত একই সঙ্গে আমেরিকার সঙ্গেও কথা বলে, আবার রাশিয়ার সঙ্গে ব্যবসা করে, চীনের সঙ্গে প্রতিযোগিতা করে, আবার ব্রিক্সেও থাকে। ব্যাপারটা অনেকটা এরকম, একই বিয়েতে দুই পক্ষের হয়ে খেয়ে বাসায় ফিরে আসা, এটাই হচ্ছে কূটনীতি। এখন আসে আমাদের কথায়, আমরা অনেক সময় ভাবি বিশ্বে কি হলো না হলো সেটাতে আমাদের কিছু যায় আসে না, কিন্তু আসলে কি তাই? ভাবুন, যদি চীন আর আমেরিকার মধ্যে বাণিজ্য যুদ্ধ আরো বাড়ে, অনেক কোম্পানি নতুন উৎপাদন কেন্দ্র খুঁজবে। সেখানে বাংলাদেশও কিন্তু সুযোগ পেতে পারে, কারণ আমাদের আছে গার্মেন্টস, তরুণ জনসংখ্যা, সমুদ্র বন্দর, কৌশলগত অবস্থান। সুযোগ থাকলেই কিন্তু লাভ হয় না, সুযোগ ধরার ক্ষমতাও লাগে। আমাদের সমস্যা কি জানেন? আমরা সবসময় নতুন রাস্তা বানাই, কিন্তু পুরাতন রাস্তা যেগুলো গর্ত হয়ে আছে সেগুলো কিন্তু কখনো ভরি না। আমাদের সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ কি? সেটা হচ্ছে বিদ্যুৎ, দুর্নীতি, দক্ষ জনবল আর নীতির ধারাবাহিকতা। কোনো বিনিয়োগকারী যদি দেখে যে আজকে দেশে এক নিয়ম, কালকে আর এক নিয়ম, তখন সে কিন্তু এই দেশে বিনিয়োগ করতে আগ্রহী হবে না। সে তখন চিন্তা করবে, চলেন ভাই অন্য কোনো দেশে চলে যাই। ইরান ইসরায়েল সংঘাতের পর অনেক দেশ বুঝেছে সরবরাহ ব্যবস্থা এক জায়গায় আটকে রাখা ঝুঁকিপূর্ণ। তাই এখন কেউ বিকল্প সমুদ্রপথ খুঁজছে, কেউ নতুন বন্দর বানাচ্ছে, কেউ নতুন মিত্র খুঁজছে। এই পরিবর্তনের মধ্যে দক্ষিণ এশিয়ার দেশগুলো গুরুত্ব বাড়ছে। এখন প্রশ্ন আসতে পারে, ভবিষ্যতে কি হবে? কেউ বলছে চীন রাজা হবে, কেউ বলছে আমেরিকা রাজা হবে। কিন্তু আমার মনে হয় এখানে কেউ রাজা হবে না, প্রজা হবে না, বরং নতুন নতুন অনেক নেতৃত্ব সামনে চলে আসবে। ভাই, পৃথিবী আগে ছিল এক নায়কের সিনেমা, এখন হয়ে যাচ্ছে মাল্টি স্টার। অনেকে মনে করেন যারা অর্থনীতিতে বড় সেই সুপার পাওয়ার, কিন্তু বিষয়টা এত সহজ না। সুপার পাওয়ার হতে লাগে শক্তিশালী অর্থনীতি, প্রযুক্তি, বিশ্ববিদ্যালয়, গবেষণা, মিত্রদেশ, বিশ্বব্যাপী আস্থা, সামরিক ক্ষমতা এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ, বিশ্বকে নিজের সঙ্গে নেওয়ার ক্ষমতা। এই দিকগুলোতে আমেরিকা কিন্তু এখনো প্রভাবশালী, কিন্তু চীনও কিন্তু পিছিয়ে নেই। চীনও কিন্তু আস্তে আস্তে নিজের প্রভাব বলয় বিস্তার করে যাচ্ছে। অনেকে প্রশ্ন করে, ভাই আমেরিকা চীনের মধ্যে কি যুদ্ধ হবে? অনেকে বলে হতে পারে, কেউ বলে হবে, কিন্তু আমার মতে এই দুটো দেশের কোনো দেশই সরাসরি যুদ্ধে যেতে চাইবে না। কারণ সরাসরি যুদ্ধের খরচ এত বেশি,
দুই দেশই চাইবে সরাসরি যুদ্ধ এড়িয়ে যাওয়ার জন্য। তার চেয়ে যেই যুদ্ধটা হওয়ার সম্ভাবনা বেশি সেটা হচ্ছে ঠান্ডা যুদ্ধ, মানে কোল্ড ওয়ার। এখন যদি আমাদের দেশের কথা ভাবি তাহলে বলতে হয় যে বাংলাদেশ যদি এখন এক পক্ষের দিকে তাকিয়ে থাকে তবে সেটা হবে সবচেয়ে বেশি ঝুঁকির ব্যাপার। ভাই, ফেসবুকে এই দেশ জিতছে, ওই দেশ হারছে, এগুলা লিখে আমরা অনেক শান্তি পাই, কিন্তু প্রশ্নটা হচ্ছে আমরা কি পেয়েছি? আমরা কি জিতেছি নাকি আমরা হারছি? এখন এখানে চীন কি সুপার পাওয়ার হচ্ছে সেই প্রশ্ন না করে আমাদের প্রশ্ন করা উচিত এক নাগারে আরো কতগুলো সুপার পাওয়ার একসাথে আত্মপ্রকাশ করতে যাচ্ছে। এখন আমাদের উচিত, আমাদের বাংলাদেশের উচিত দুই হাতির লড়াই দেখে হাততালি না দিয়ে বরঞ্চ হাতির লড়াইটা কোন দিকে যাচ্ছে, কোন হাতিটা কোন দিকে যাচ্ছে সেটা দিকে লক্ষ্য রাখা, কারণ এতে হয়তো আমরা ভবিষ্যতে হাতিও কিনতে পারবো। যাক, অনেক ঘ্যান ঘ্যান করে ফেললাম। যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে লাইক করে দিন, আর যদি এখনো আমাদের অজ্ঞানী বাবু চ্যানেলটির সদস্য না হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে দিবেন। দেখা হবে পরের ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।